জুলাই একটি মাস, একটি আন্দোলন, একটি ইতিহাস যা বদলে দিয়েছে আমাদের প্রজন্মের চিন্তা, সাহস আর স্বপ্নগুলোকে। আমিনুরা জেরিন একজন জুলাই যোদ্ধা এবং আজকে আমরা আরেকজন জুলাই যোদ্ধার গল্প শুনব, যিনি শুধু যুদ্ধে অংশগ্রহণই করেননি বরং নিজের শরীর দিয়ে ইতিহাস বহন করছেন। দর্শক, আমাদের আজকের অতিথি হাফেজ হুসাইন আহমেদ। স্বাগত আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামতে ভালো আছে। আজকে একজন সহযোদ্ধা হিসেবে আপনার জুলাইয়ের পুরো গল্পটাই জানবো, সেই স্মৃতি কথাগুলো আমরা আবার আজকে চাউর করব। সর্বপ্রথমে আপনার কাছে যেই প্রশ্নটি করতে চাইবো সেটি হচ্ছে, আন্দোলন তো প্রায় অনেক আগে থেকে জুলাইয়ের প্রথম দিক থেকে শুরু হলেও সেই 16 তারিখ থেকে 16 জুলাই থেকে কিন্তু অগ্নিঝড় আন্দোলন শুরু হয়েছিল। ঠিক সেই সময় আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? আসলে আমি আন্দোলনে যুক্ত হই 4 জুলাই থেকে। শাহবাগে আন্দোলন করি এবং আমি যেহেতু স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ এবং তারা আমাদের এলাকাতেই থাকে। কোন আন্দোলনের শুরুতেই এখানে অনেক গুম খুনি হয়েছে, যেখানে শুরু থেকের কিছু খুনগুলো আসলে মিডিয়াতে প্রকাশা পায় নাই, যার কারণে হয়তো অনেকে আজও জানে না। আমরা এখনও দেখতে পারি অনেক শহীদ, অনেক আহতরা যারা আছে তারা তো তাদের পরিবারের কাছে গেছে, কিন্তু অনেক মা তাদের ছেলেকে এখনও খুঁজে পায়নি। শুরু থেকে শহীদ হয়েছে, এগুলোকে গণকবর দেওয়া হয়েছে, যেটা আপনারা জানেন অনেকেই। তো শুরু থেকে অনেকে খুন হয়েছে, এটা হয়তো মিডিয়ার প্রকাশে আসে নাই। তো আমরা ঢাকা ইউনিভার্সিটির যে আমাদের ঘনিষ্ঠ যেই সহযোগীরা ছিল তাদের কাছে আমরা জানতে পারছি, এবং আন্দোলনকে যখন তারা একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, নির্বিচারে যখন গুলি করে, তখন মনে করেন ওরা আমাদের থেকে সাহায্য চাইছে। আমরা তো মাদ্রাসার স্টুডেন্ট, তো আমি 4 জুলাই আমাদের আরও মাদ্রাসার অনেক স্টুডেন্ট থাকে, আরও এলাকার রিলেটিভ কিছু আছে। আমি 4 জুলাই শাহবাগ থেকে আন্দোলন শুরু করি। তো আমি যেহেতু আমার বাবা নেই, আমি পার্ট টাইম জব করি প্লাস পড়াশোনাও করি। তো আন্দোলন যেটা তীব্রর দিকে হয়, যেটা আপনি বললেন, মানে যখন কোন পর্যায়ে যদি আমি একেবারে বেশি সক্রিয় হয়েছি, আমি শুরু থেকে 4 জুলাই থেকে নামছি। তারপরে মনে করেন এই মাস 16 এবং 4 মাঝামাঝি অবস্থায় আমি পড়াশোনা করি, চাকরি করি, এবং যখন সময় পাই তখন আন্দোলনে শরিক হই। মানে কন্টিনিউয়াসলি এভাবেই চলতেছিল। তখন মনে করেন 16 জুলাই যখন আবু সাইদ তার বুক চেতিয়ে মনে করেন জাতির জন্য জীবনকে যেভাবে উৎসর্গ করে দিয়েছে, এটা মানুষের বুককে নাড়া দিয়ে দিছে। তখন মনে করেন আমি প্রতিজ্ঞা নিই যে পিছনের যে ইতিহাসগুলো, স্বৈরাচারী খুনি হাসিনা তার রাজনীতির ইতিহাসে যত গুম খুন হত্যা করছে তার একটিও সঠিক বিচার হয় নাই, তার কোনো সুষ্ঠু তদন্তও হয় নাই। পরিবারগুলো তাদের লাশও ঠিক মতো বুঝে পায়নি, তারা তাদের বিচার চাইতে গেলে উল্টো তাদের উপরেই মামলা দেওয়া হইতো। তো সব কিছু বিবেচনা করে ওই দিন প্রতিজ্ঞা করছি, মাকে বলছি যে মা দেখো, আজকে যে এরকম একটা ঘটনা ঘটছে, এই ছেলেটা আমাদেরকে শিখে গেছে যে দেখো অন্যায়ের সামনে কিভাবে বুক পেতে অস্ত্রের সামনে দাঁড়াতে হয়, কিভাবে সাহস মনে রাখতে হয়, কিভাবে আল্লাহর কাছে সন্তুষ্ট নিয়ে যাওয়া যায়। তো তখন মাকে বললাম যে দেখেন, এখন যা হয়েছে, এখন আন্দোলনটা এরকমভাবে করব, আর পড়াশোনায়ও যাব না, চাকরিতেও যাব না, এখন শুধু রাজপথে লড়াই করব হাসিনাকে তার ক্ষমতা থেকে উচ্ছেদ করার জন্য। এই যে এইভাবে চিন্তা করলেন যে হাসিনাকে একেবারে উচ্ছেদ করবেন, কিন্তু ঠিক সেই সময় দেখছিলাম আমরা এরকম আবার হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। এই যে এত সাহস জোগালেন নিজের মাঝে, এবং আপনি উল্লেখ করেছেন আপনার বাবা নেই, মা কি এত সহজে তার ছেলেকে হাতছাড়া করেছিল? আসলে আমরা 4 ভাই। এক ভাই আমি আহত হওয়ার পরে, সে এটা একটু পার্সোনাল বিষয় এসে পড়ছে, যেহেতু পার্সোনাল বিষয় বলছেন যে শুধু মা ছেলেকে হাতছাড়া করতে চাইবে না, আসলে আমরা 4 ভাই। তখন আমি বলছি যে এভাবেই বলছি যে মা, আপনার ছেলে সন্তান অনেক, 4 জন ছেলে, আমি যদি শহীদও হয়ে যাই তাহলে আপনার সমস্যা না, আপনাকে দেখার জন্য আরও 3টা সন্তান আপনার আছে যারা ছেলে সন্তান। তো মা তখন কান্না করছিল যে বাবা, এটা এইভাবে বলা উচিত না, আমারে আল্লাহ খুশি হয়ে 4 জন ছেলে সন্তান দিছে, এখন তার জন্য তো আর আমি এভাবে রাস্তায় বিলিয়ে দিব না
যে শহীদ করে দিবে কিংবা খুন করে দিবে, এবার তো আর আমি বিলিয়ে দিব না। তো ঠিক আছে, তোমরা যেহেতু এখন এই সময়ের ছেলেবেলে, তোমাদেরকে কিছু বলাও যায় না, ঠিক আছে তোমরা যাও, তবে সাবধানে থাইকো, পিছে থাকবা, সামনে যাইবা না, তাহলে গুলি করব। আপনার এই কথা শুনে আসলে আমার নিজের কথাও মনে পড়ে যাচ্ছে। ঠিক সময়ে, সেই সময়টা, সেই তারিখে আমি কিন্তু বগুড়ায়, এবং আমার সাথেও এমন হয়েছে যখন 16 তারিখে আমি আর ঘরে বসে থাকতে পারি না, হয়তো লুকিয়ে লুকিয়ে আন্দোলনে যাব ভাবছি। শুধু মাকে বলেছি, মা হয়তো লুকিয়ে লুকিয়ে বলেছে হ্যাঁ যাও, কিন্তু বাবা কিন্তু তখনও অনুমতি দেয়নি। কিন্তু নিজের ভেতরে ওই যে আর ঘরে বসে থাকতে না পারা যে জেদটা, ঠিক তখনই কিন্তু আমিও বেরিয়ে পড়েছিলাম। আপনার কাছে আরেকটু জানতে চাইবো, এই যে 16 তারিখের পরবর্তী সময়টা কিভাবে সক্রিয় থাকলেন, কিংবা আপনি কোন জোনটাতে থেকে আন্দোলন করেছেন, আমরা যতটুকু আগে জেনেছি সেটার একটু বিস্তারিত জানতে চাই। আমি আসলে মানে 3টা জোনে খুব বেশি ছিলাম। সর্বশেষে গেছি আর কি যাত্রাবাড়ি। প্রথমটা ছিল শাহবাগে এবং দ্বিতীয়টা ছিল আপনার সাভার মোড়ে, ওইখানেও আবার তৃতীয়টা হচ্ছে চাংখারপুল, ওইখানেও কিন্তু খুব ভয়াবহ অবস্থা ছিল। আসলে একটা যুদ্ধের পরিস্থিতি যেরকম হয়, একেবারে ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কি আমি আহত হয়েছি 5ই আগস্ট, এখানে একটু বলি, আমি 5ই আগস্ট আহত হয়েছি। এর আগে আমি কিন্তু অনেক আহত এবং শহীদদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। তো এখানে সবচেয়ে আরেকটু জানতে চাইবো, যেহেতু আপনি বললেন আপনি আহত এবং শহীদদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, আপনার চোখের সামনে ঠিক কতজন সহযোদ্ধাকে হারিয়েছেন? আমার চোখের সামনে আসলে আমি অসংখ্য লোককে দেখছি, আমার যেটা চোখের সামনে। এখানে লাস্টের দিন যেটা, এটাও বলবো, আমি আমার নিজের চোখে অনেক খুন হতে দেখছি। এটা আসলে আমার প্রতিদিন, একদিনও রাতে ঘুম হয় না, এগুলো মনে পড়লে আসলে আমার ঘুম হয় না। অবশ্যই অনেক কঠিন ছিল। যেহেতু আমি 3টা জোনে বেশি ছিলাম, শাহবাগেও খুন হয়েছে, চাংখারপুলেও খুন হয়েছে, সাভারেও খুন হয়েছে। আসলে প্রত্যেকটা জায়গাতেই আমাদের রিলেটিভের মাধ্যমেই আমরা গেছি। এখানে আমরা চা না, সমোসা হইতে সিঙ্গারা, পানীয়, এখানে এই সকল জিনিসপত্র আমরা সরবরাহ করেছেন দিয়েছি। মানে যেভাবেই সহযোগিতা করা যায়, মানে আন্দোলনটা একটা রূপ দেওয়ার জন্য যত কিছু করার লাগে আমরা সব কিছু করার চেষ্টা করছি। এবং মানে মানুষকে যতটুকু সহযোগিতা করা উচিত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এখন যে খুনগুলোর বিষয়, মনে করেন আমার চোখের সামনে একটা ছেলে, ও বলতেছে যে স্যার আমি এখানে দেখতে আসা পড়ছি, আমি ছোট মানুষ, আমারে ছেড়ে দেন। ও কইছে, মানে ওই পুলিশটা বলতেছে ঠিক আছে যা, একথা বলার পরে পিছন থেকে গুলি করে মেরে ফেলাইছে। আমি তখন ইট ভাটার, এখানে কতগুলো ইট ছিল একসাথে সাজানো, আমি এগুলোর পিছনে, আমি তখন আমার হাতে পানি ছিল, আমি পানি দেওয়ার জন্য ছেলেদেরকে খুঁজতেছি। কিন্তু ওই সময় পুলিশের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে এই ঘটনা আর কি আমি দেখছি। তো মনে করেন ওই ছেলেকে নিয়ে যাওয়ার সময় আমি গেছি মেডিকেল, তো ওখানে মনে করেন ঢাকা মেডিকেল, তাকে কি আহত অবস্থায় আপনি উদ্ধার করলেন? হ্যাঁ, আরো কয়েকটা ছেলে আসছিল, এখন অনেকের আমি খুঁজে পাইও না, যেহেতু আন্দোলনের সময় অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, হ্যাঁ সবাই আপন হয়েছে, আমিও খুঁজি ওনাদেরকে মূলত, কিন্তু এখন পাই না। তো যাই হোক, মেডিকেল গেছি। এখানে সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টা কেন বললাম, এটা বললে বুঝবেন। যেই আহতরা এবং যেই শহীদরা মেডিকেলে যাচ্ছে, খুনি হাসিনা তাদেরকে, আমাদের কাছে রিপোর্ট আছে, খুনি হাসিনা এইভাবে বলছে, কোনো দলবল বুঝি না, যেই আসবে, গুলি খাওয়া যেই লোক আসবে কিংবা আহত যেই লোক আসবে, এখন সময় তাদের হাত পাও সব কেটে দিবা। এরকম কিছু না কিছু নির্দেশনা তো অবশ্যই ছিল। আমরা বগুড়াতেও গিয়ে দেখেছি। আসলে আমি যখন আন্দোলনে আহত হই, আমাকেও কিন্তু ঠিক একটা জায়গায় চিকিৎসা দেওয়া হয় না, ফেলে রাখা হয়, সেখান থেকে লুকিয়ে লুকিয়ে আরেকটা হাসপাতালে নেওয়া হয়, এর সব ভয়াবহ নির্মম দিনগুলো দেখেছি। তো আপনি যখন তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন কি আপনি তার জন্য চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা আসলে 5 জন লোক ছিলাম। একজন হাসান ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটির, উনি খুব ভালো মানুষ। তো ওনার কিছু পরিচিত নার্স ছিল ওইখানে। তো ওই ওনাকে নিয়ে উনি কিন্তু মারা গেছে, ছেলেটার নাম সম্ভবত শহীদুল্লাহ হয়তো। যাই হোক, পরে মানে নার্সের কাছে বলার পরে ওই নার্সটা যতটুকু সম্ভব তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে। কিন্তু মানে এই ঘটনাটা আমরা পরে জানতে পারি, বুঝে না, কিছু রটে তো কিছু ঘটে।
তো আমরা এটা জানতে পারি যে উনি বলছে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আচ্ছা, আপনার কাছে জানলাম আপনি কিভাবে উদ্ধার কাজে ছিলেন কিংবা আপনার সহযোদ্ধাদেরকে আপনি সহযোগিতা করেছেন। এখন আমরা জানতে চাইবো, এই যে আপনি উদ্ধার কাজ করলেন, চোখের সামনে এতজনকে হারালেন, ঠিক কোন মানুষটাকে হারিয়ে আপনার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, বা কার স্মৃতি আপনাকে এই জুলাইয়ের পরে এখনো 2 বছর যাবৎ তাড়া করে বেড়াচ্ছে? 5ই আগস্ট যখন শেষে হাসিনা যেদিন পলাতন করে, ওই দিন আমি আমার মাকে বলছি যে মা, এখন যাচ্ছি, যদি ফিরে না আসি, যদি শহীদ হই, আমার জন্য দোয়া কইরো। আর যদি আল্লাহ কবুল না করে তাহলে তো কপাল পোড়া, যাক, তাও আসলে আমাদের জন্য দোয়া কইরো, যদি না আসি চিন্তা করো না, আমাদের জন্য দোয়া কইরো। এই কথা বলে সকাল 7টা বাজে চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মিছিল নিয়ে হেঁটে হেঁটে গেছি আর কি। আমাদের অনেক লোকই ছিল চিটাগাং রোড থেকেও, মহিলারাও ছিল, ওই সাইডে ছিল। সেই সময় তো যাত্রাবাড়ি অনেক একটা হট স্পট ছিল, হট জোন ছিল, সেই জায়গাটা থেকে আপনারা খুব সহজে এগোতে পেরেছিলেন? হ্যাঁ, এই তো এখানে তো আসছে, পয়েন্টটা সামনে আসছে। তো এখানে 2টা দল হয়েছিল, একটা ছেলেদের একটা মেয়েদের আর কি। তারা এই রাস্তার এই পাশে ছিল, মাঝখানে তো রাস্তার আইল্যান্ড ছিল, ওই তারা ছিল এই পাশে, আমরা ছিলাম এই পাশে। তো মনে করেন আমরা হাঁটতে হাঁটতে যখন যাই, আমাদের একটা বাধা পড়ে আপনার এখানে কাজলারের দিকে বাধা পড়ে, সেনাবাহিনী গার্ড দিয়ে রাখতেছে, সামনে যেতে দিবে না। তখন আর কি ওই সেনাবাহিনীর, সেটা কি শেখ হাসিনা পলায়ন করবার পরে নাকি আগে আপনাদেরকে? এটা আমরা খবর পাওয়ার অনেক আগে, আমরা তো বের হয়েছি সকাল 7টা বাজে, এটা 8টার কথা। আচ্ছা। তো মনে করেন ওই অফিসারকে বললাম, স্যার আমরা আপনাকে শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের জায়গাটা আপনারা ছেড়ে দেন, আমরা শান্তভাবে আন্দোলন করছি, আমরা কাউকে আক্রমণ করছি না, আমরা আমাদের দায়িত্ব থেকে অবস্থান করছি, দয়া করে আপনারাও আপনাদের দায়িত্ব পালন করুন। পরে উনি এই কথা বলার পরে বলছে, তোমরা তো আমার সন্তানের মতো, ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, তোমরা কোনো উচ্ছৃঙ্খল করো না, তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে আগে যাও। পরে উনি ব্যারিকেড ছেড়ে দিছে খুব সহজেই। হ্যাঁ, এই কথা বলার পরে মার্জভাবে বলার পরে উনি ছেড়ে দিছে। তো আমরা তখন ওই ব্যারিকেডগুলা ড্রাম ছিল আর কি, ওগুলো সরিয়ে আমাদের টিম নিয়ে আমরা আগাইতেছিলাম। সামনে আমাদের একটা বাস ছিল, সেটা ধরে আমরা এক সিরিয়ালে আগাচ্ছিলাম আর কি। তো যেতে যেতে একেবারে যাত্রাবাড়িতে মনে করেন টোল প্লাজা যেটা, ওইখানে মানে দাঁড়াইছি। তো ওইখানে কিছুক্ষণ স্লোগান দিই, আরও অনেক মানুষ জড়ো হয়েছে। তখন আমাদের যেতে যেতে 12টা বেজে গেছে আর কি। তো আমাদের এই স্লোগানের মাঝে আমরা দেখতে পাইতেছি অনেক ছাত্ররা মানে আহত হইতেছে, তাদের মাথায় গুলি লাগতেছে, ঘাড়ে গুলি লাগতেছে, পিঠে গুলি লাগতেছে, সশস্ত্রভাবে। হ্যাঁ, কিন্তু গুলিগুলো যে কিভাবে আসতেছে এটা আমরা দেখতে পাচ্ছি না, যে গুলিগুলো মূলত কোথা থেকে করা হচ্ছে। মানে আপনারা আন্দোলনে আছেন, আপনারা দেখছেন আপনাদের সহযোদ্ধা আহত হচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু আপনারা জানেন না কোথায় থেকে আক্রমণ হচ্ছে, গুলিগুলো কোথা থেকে আসছে, গুলি বর্ষণ কোথা থেকে হচ্ছে, এগুলো আমরা বলতে পারতেছি না। তখন এর কিছুক্ষণ পরে দেখলাম আমাদের মাথার উপর দিয়ে ড্রোন যাচ্ছে। তা আমরা ভাবছি হয়তো আমাদেরই কোনো ছেলেমেয়েরা হয়তো উড়ে দেখতেছে লোক সমাগম কতটুকু হয়েছে, কত মানুষের ভিড় হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে আসলে এটা ওই পুলিশদেরই ড্রোন ছিল। তো ওই ড্রোন দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে আরও বেশি ছাত্র জনতা আহত হচ্ছে। যাত্রাবাড়িতে কিন্তু অনেক লোক মারা গেছে, আপনারা যদি দেখেন সংখ্যা হবে, আমার চোখের সামনে আমি 20 থেকে 30 জন দেখছি এভাবে গুলি করে মারছে। কয়জন মারা গেছে, কয়জন আহত হয়ে এখনো বেঁচে আছে, এটা সংখ্যা তো আর আমি জানি না, আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারিনি। তবে যাত্রাবাড়িতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল। তখন আমরা একটা টিম ভাগ করলাম, 4টা টিম ভাগ করছি, 3 জন করে, আর এদের সাথে লোক দেওয়া হয়েছে। বলছি যে ভাই এভাবে থাকলে তো হবে না, আমাদেরকে লুকিয়ে কোথাও থেকে আক্রমণ করা হচ্ছে, আমরা তাদেরকে বের করার চেষ্টা করি, তাদেরকে বের না করা গেলে এইভাবেই এই ছেলেরা অকাতরে প্রাণ হারাবে। তখন আপনারা কি টিমটা মানে ওই যে কোথায় থেকে হামলা হচ্ছে এইটা খুঁজে বের করার জন্য করেছিলেন? হ্যাঁ, এটাই তো বললাম যে এই যারা গুলি করছে তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা আর কি 4টা টিম গঠন করছি, 3 জন করে, এদের সাথে লোক দেওয়া হয়েছে আলাদা করে। ওখানেও আবার একজন ইউনিভার্সিটির ছেলে ছিল সিনিয়র, তো উনি এই টিমটা ভাগ করছে, আমিও ছিলাম তার সাথে। তখন আমরা যখন খুঁজতে থাকি ওদেরকে, তখন আমরা খুঁজতে খুঁজতে প্রথম একজনকে পাই।
উনি ছিল যাত্রাবাড়ি থানার এই সাইডে একটা আনকমপ্লিট একটা বিল্ডিং ছিল, ওইখানে মনে করেন মানে শুধু পার্টিশন দিছে আর কি দেয়ালের, ওখানে ওই লোকটা অস্ত্র সামনের দিকে তাক করে মানে দেখতেছি টার্গেট ফিল্ম করে আর গুলি করে। সে কি পুলিশের পোশাকে হ্যাঁ, ছিল? পুলিশের পোশাক পরা ছিল, একজন ছিল? তিনজন ছিল, ওই আচ্ছা। তিনজন মিলেই ওই একজনকে পালাতে সাহায্য করছে। আর বললেই বুঝতে পারবেন। তো ওই পুলিশকে যখন আমরা দেখি, আমাদের হাতে তো অস্ত্র না, আমরা নিরস্ত্র, আমরা তাকে কিভাবে নামাবো, আমাদের কাছে তো অস্ত্র নাই। তখন আমরা ইট পাটকেল নেই সবাই হাতে হাতে, যখন দেখি ওই যে পুলিশ এভাবে যখন বলছি, সবাই তেড়ে আসছে, লাঠি সোটা যার কাছে যা ছিল সেভাবেই ওইদিকে মারছে। তখন ওই পুলিশটা সাথে সাথে মনে করেন রাইফেল নিয়ে ওই দুইটি পুলিশের সাহায্যে কিভাবে পালাইছে বলতে পারলাম না, তো উনি নাই হয়ে গেছে। পরে আরও দুজন দেখছি, এখন হয়তো অনেকে বললে বিশ্বাস করে না, আরে আন্দোলনে স্নাইপার ব্যবহার হয় না, কিন্তু আমাদের চোখের দেখা যেটা, এটা তো আমরা অবিশ্বাস করার কিছু নেই। না, তা তো হয়েছে, নয়তো এত হ্যাঁ। মানুষ তো নিহত হতো না। এবং হ্যাঁ, আমরা তো- এমনও দেখেছি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা শিশুও কিন্তু হ্যাঁ, গুলিবিদ্ধ হেলিকপ্টারের হয়েছে। গুলির মাধ্যমে বিদ্ধ হয়েছে। তো যাই হোক, পরে আরো দুইজনকে পাইছি, একজনকে মূলত পাইছি একেবারে 10 তলার উপরে, যাত্রাবাড়ির এই সাইডের 10 তলা একটা বিল্ডিং এর মনে হয় সম্ভবত ভিতর থেকে একটা জানালার গ্লাস থেকে এক স্নাইপারের যে এটা স্পষ্ট দেখা যাইতেছে স্পষ্ট। তো তখন ওই ছেলেরে আমরা তখন একটা সেনাবাহিনীর সাহায্য নিচ্ছি যে স্যার ওই দেখেন ওই যে ওই লোকটা উপর থেকে গুলি করতেছে, আপনারা প্লিজ ওনাকে থামান, উনি কিন্তু অনেক ছেলেদেরকে আহত করছে, খুন করছে। পরে আর একটা দেখছি এসে 5 তলা থেকে, উনিও ওই যে ড্রোনের কথা বললাম, উনি ওই ড্রোন উড়ে দেখতেছে আর ওদেরকে ইনফরমেশন দিতেছে। আচ্ছা, এই আচ্ছা। 3জন লোকই মূলত, এই 3জন লোক যে উনি যে ড্রোন উড়ে ওনাদেরকে ইনফরমেশন দিতেছে আর ওনার টার্গেট ফিল্ম করেছে। আর মানে ওরা আপনাদের টিম পুরোপুরি যেই টিম ছিল পুলিশের, তাদেরকে খুঁজতে আপনারা হ্যাঁ সফল হ্যাঁ আমরা তো হয়েছিলেন। ভাগ হয়েছি, কারণ একসাথে থাকলে ওরা তো দেখে দেখে গুলি করতেছে। তো তখন মনে করেন যে ওই দুইজন পুলিশ, একজনকে তো সেনাবাহিনীকে দেখাইছি, পরে ওনারা কি করছে ওইটা আমরা বলতে পারি না, কিন্তু ওই যে 5 তলার সাথে যেজন ছিল ওনার ড্রোনটা আমরা মানে যখন সবাই একসাথে ঢিল মারি, ড্রোনটা ভেঙে গেছে। ড্রোনটা ভেঙে যাওয়ার পরে ওই লোকটা সাথে সাথেই নেমে গেছে। পরে ওনারকেও খোঁজার জন্য অনেকগুলো ছেলে মানে বিল্ডিংয়ের যে আশপাশ গলিগুলো আছে ওগুলোতে ঢুকছে খোঁজার জন্য। পরে ওনাকে আর পাওয়া যায় না, কিভাবে পালাইছে, ওনাদের তো হাত ছিল সব জায়গাতেই, একজন সাহায্য করছে, খুনিদেরকে সাহায্য করছে। তো যাই হোক, এরকম এক পর্যায়ে আমরা দেখতে দেখতে যারা আহত হয়েছে তাদেরকে তো আমরা আরও লোক দিয়ে মেডিকেল পাঠানোর ব্যবস্থা করেছি, কারণ সাধারণ মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তখন মনে করেন আমি যখন আহত হই, এটা হয়েছে দুপুর 2টার দিকে। তো আমার যে সময়টা, এই যে ধাওয়াধাই, তারপরে পুলিশদেরকে নামানো, যারা স্নাইপার দিয়ে গুলি করতেছে তাদেরকে নামানো, এগুলো করতে করতেই এই সময়টা পার হয়েছে। তো একটা পর্যায়ে যখন তাদেরকে সরানো হইল, তখন ছাত্ররা আরও বিক্ষুব্ধ হয়ে যাত্রাবাড়ি থানার সামনে উপস্থিত হয়েছে সবাই, এবং কি থানার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ওখানে আমাদেরকে সেনাবাহিনী আটকাইছে যে তোমরা ভিতরে যাও না, আমরা দেখতেছি বিষয়টা আসে আমাদের। এখন ছেলেরা তো উত্তপ্ত, কারণ এই যে 3জন স্নাইপার মিলে কিভাবে খুনগুলো করছে, যারা যেভাবে পাইছে গুলি করছে। চোখের সামনে পাখির হ্যাঁ, মতো মানুষ আমরা তো মরতে দেখছি দেখেছি আমরা আসলে সেই মাথায় হাত সময়টা। দিয়ে ছেলেটা দৌড়াচ্ছে, পিঠে হাত দিয়ে পড়ে রয়েছে, মানে কি একটা অবস্থা আমার চোখের সামনে। এখন এরপরে আরও ভয়াবহ ঘটনা এখন সামনে, আমি যেটা বলতেছি। তো সেনাবাহিনীরা আমাদেরকে গার্ড দিছে, ছাত্র জনতারা সামনে উপস্থিত হয়েছে, সবাই একসাথে স্লোগান দিচ্ছে, সংগ্রাম করছে। তখন সেনাবাহিনী আমাদেরকে বাধা দেওয়ার এক পর্যায়ে পুলিশগুলো তাদের পিছনে ঘেরাও হয়েছে। এটা তো থানার ভিতরে, আমরা তো থানার বাইরে মেইন গেটের সামনে, আমিও একবারে মেইন গেটের সামনেই ছিলাম। তো এক পর্যায়ে পুলিশরা মানে ভিতর থেকে সাউন্ড গ্রেনেড মারছে, সাউন্ড গ্রেনেড মারার পরে ছত্রভঙ্গ হয়েছে। এমন সময়ই সেনাবাহিনী গেট ছেড়ে দিছে, গেট ছেড়ে দেওয়ার পরে এটা ভিডিও আছে, মানে দেখতে পারবেন। সেনাবাহিনীর হ্যাঁ, সদস্যরা কি মানে আপনাদের তারা সাথে ছিলেন? হ্যাঁ, তারা যে গেটটা মানে একসাথে দাঁড়িয়ে যে গার্ড দিছিল গেটটা, তারা গার্ডটা ছেড়ে দিছে, এবং পুলিশগুলো সাথে সাথে বের হয়ে আসছে, বের হয়ে মানে এলো পাথারি গুলি। তখন আমি যাত্রাবাড়ি থানার গেটের সামনে যেই ফ্লাইওভারের নিচে এতটুকু যে সরু দেয়ালটা থাকে, আমি ওই দেয়ালটার উপরেই ছিলাম, আমার যাওয়ার কোনো
রাস্তা ছিল না, আমার আপনি সামনে কি পুলিশ। ওখানে ছত্রভঙ্গ হবার পরে ওখানে আটকা পড়ে যান? হ্যাঁ, আমি আটকা পড়ে যাই। মানে বললাম তো, মানে সেনাবাহিনী যখন গার্ড ছেড়ে দেয় তখনই পুলিশগুলো মানে এত তাড়াতাড়ি বের হয়ে মানে সবাইকে ঘেরাও করে। যারা পালাইতে পারছে তো পারছেই, আর যারা তো পালাইতে পারে না তারা তো এইখানে ওদের সার্কেলের ভিতরেই আটকা পড়ছে। তো আমিও ওদের সার্কেলের ভিতরেই পড়ছি। আমাকে যে গুলি করছে এই ফুটেজটাও আছে। তো মনে করেন ওই ফ্লাইওভারের শুরুতে আমি আছি, কারণ আমি যে কোথায় যাব আমি বুঝতে পারতেছি না। আমার সামনেও পুলিশ, এখানেও পুলিশ। সেই সময় ভয় লেগেছে? নিজের প্রাণ নিয়ে কি মনে হয়েছে? না, তখন আসলে এটা ভালো কথা বলতে ভয় না, আসলে আমি চিন্তা করছি যে আমার শহীদ হওয়ার বিনিময়ে হলো এই ছেলেগুলা যেন এক নজর আমার দিকে তাদের দৃষ্টি পড়ে এবং কি এই সময়ের ভিতরে এই ছেলেগুলা পালাইতে পারে। কারণ আমার থেকে অনেক ছোট ছেলে ওখানে ছিল, একটা মাদ্রাসার ছেলে ছিল, মনে হয় সম্ভবত 13-12 বছরের হবে। ওই ছেলেটা মাদ্রাসায় পড়িত। ওর কথাটা আমার এখনও মনে আছে। ও বলে, আঙ্কেল আমি ছোট মানুষ, আমি মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় যাব। পরে এরকম সময় মানে ওর কলার ধরছিল আর কি, বলে আঙ্কেল আমি তো ছোট মানুষ, আমি মাদ্রাসায় যাব আমার মায়ের না। কান্না করতেছিল। পুলিশকে বলছিল? হ্যাঁ, এভাবে বলতেছিল, কান্না করতেছিল। তো খুব এক ভয়াবহ অবস্থা। আমার ভিতরটা তখন একেবারে আমার বলতে মন চাইছে যে স্যার আমার মায়েরা হলেও ওই ছেলেটারে ছেড়ে দেন। তো আমি তো একবারে শক হয়ে আছি, আমি কি করব। তো ওই ছেলেটারে বলতেছে যে হ্যাঁ তুই চলে যা। এমন আপনি সময় বলছিলেন? মানে ওই ছেলেটারে বলতেছে বলি যে ঠিক আছে যা যা যা। আচ্ছা, এমন তখন ছেলেটা যখন দৌড় দেয় ওই ছেলেটারে পিছন থেকে গুলি করে মারছে। ছেলেটা সাথে সাথে পড়ে, ছোট্ট মানুষ, গুলির ধাক্কার সাথে সাথে একবারে 3 পল্টি খাইয়া পড়ছে। তার সামনে ছিল আগুন, আরেকটু হইলে আগুনের ভিতরে পড়তো। তখন যাই হোক কি করছেন? ওই দিনগুলো আসলে খুবই খারাপ ছিল, বুঝছো। আসলে আমরা বুঝতে পারছি আপনার এই বেদনাদায়ক অনুভূতিটা। এই যে বাচ্চাটা আপনার সামনে, এই ছোট্ট পাখিটাকে হারালেন, ঠিক সেই সময় আপনার কি অনুভব হচ্ছিল এবং সেই সময় আপনি কি করলেন এবং আপনার অবস্থান থেকে আপনার কি কি করতে ইচ্ছে হচ্ছিল সেই সময়? কিভাবে সেই মুহূর্ত থেকে বের হলেন বা আপনার সাথে কি হলো? আমার তখন কিছু করার ছিল না, কারণ আমি নিজেই আটকা। আমি মানে পুলিশের অবস্থান দেখে আমি নড়তে পারতেছি না। তখন এই সাইড থেকে, যাত্রা ফ্লাইওভার এই সাইড থেকে একজন পুলিশ আমাকে ছড়াগুলি করে। তো এগুলো সব আমার পিঠে, কোমরের নিচে, হাতে পায়ে মানে একেবারে ছড়ে রাখছে। কাছ থেকে করছে তো ফুটেজ আছে। তো ওনার গুলি করার একটু এখানে আমি জানতে চাইবো আপনার শরীরে ঠিক কতগুলো ছড়া গুলির অংশ এখনো অবশিষ্ট রয়েছে? আমার বা কি পুরো অবস্থা? শরীরে এখনো 500-র উপরে ছড়াগুলি আছে। যে কাটা হাতে এটাতেও 250-র মতো ছড়াগুলি আছে। এক্সরে করলে দেখা যায় সব স্পষ্ট। আর এগুলো সব মিলে মানে 500-র উপরে। তো ঘটনা বলি যে এখান থেকে মনে করেন আমাকে ওই পুলিশ গুলি করে মানে চলে যাওয়ার পরে সাথে সাথে আরেকজন পুলিশ আসে থানার ভিতর থেকে। তখন ওইখানে আর কোনো গার্ড ছিল না, সেনাবাহিনীরা ওইখান থেকে সরে গেছে। তো ওই পুলিশটা এসে খুব লম্বা হেলমেট পরা ছিল, একেবারে মুখ টুক ঢাকা ছিল, আমি তার চেহারা দেখি নাই। তো আমার এই ডান হাতে এখানে ঠেকায় গুলি করছে। গুলি করে বলতেছে যে আন্দোলনে আইসো, যেমন আসছো তেমন মাসুল দে। এই কথা বলে গুলি করে উনি চলে গেছে। উনি আপনাকে কি কাছে ডেকেছিল উনি? কাছে দেখো, উনি দৌড়ে আসছে আমার কাছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার কাছে এসে মানে আমি যে বললাম না আমি ওই ফ্লাইওভারের সরু দেয়ালটার উপরে আসছিলাম, ওই দেয়াল উপরে এসে আমাকে এখানে ঠেকায় গুলি করছে। কয়টা গুলি করেছিল? একটা ঠিক গুলি সেই করছে, একেবারে চায়না বুলেট, এত বড়। আমার এখানে করার সাথে সাথে আমার হাতের হাড্ডি, তারপরে কবজি সব ফেটে গেছে আর রক্তনালীগুলো ছিঁড়ে গেছে। তো তখন আমার হুশ মানে একেবারে নাই নাই অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা ঘুরছে আর আমি মানে মাটির তলে চলে যাচ্ছি। আমার কাছে এরকম অনুভব হচ্ছিল যে আমি মাটির তলে চলে যাচ্ছি আর পৃথিবীটা ঘুরছে। আমার খুব ব্লিডিং হচ্ছিল। তো তখন উনি ভাবছে হয়তো আমি মারা গেছি, কারণ হাত তো ছুটেই গেছে, শুধু সামান্য চামড়া লেগেছিল। তো ওই সময়ের পরিস্থিতিতে আমি আরও একটা কথা শুনতে পারি, যেটা আমার তো এখন মানে সেন্সলেস অবস্থা, যেহেতু জি, জি। ব্লিডিং হচ্ছে। তখন তো আপনি মারাত্মকভাবে আহত ছিলেন। হ্যাঁ, এই সময়ের ভিতরে তো ওদের গোলাগুলি করা মোটামুটি এক পর্যায়ে শেষের দিকে। তখন এক পুলিশ বলতেছে যে স্যার যে লাশগুলো নিয়ে পুড়িয়ে ফেলি। বলে হ্যাঁ, এগুলো নিয়ে পুড়িয়ে দাও, এইখান থেকে এই জঞ্জাল সরাও। এগুলো পুড়িয়ে দিয়ে দেওয়ার কথা বলছিল। আমি এটা শুনতেছি, তখন আমাকে
এখান থেকে বলি এগুলো হচ্ছে মানে এই কথা শোনার পরে বাকি কথাগুলো আমার ভাইদের মুখ থেকে শোনা। 5 আগস্ট আমার ভাইরাও আমার সাথে ছিল, 3 ভাই। তো এই কথা তারা শোনার কিভাবে ওই মুহূর্ত থেকে বেঁচে ফিরলো এবং আপনি হ্যাঁ। আহত হলেন? হ্যাঁ, এটা তো বললাম, এটা এরপরে যা বলবো আমার ভাইয়ের মুখ থেকে শোনা। আমি ওনারা আপনার যতটুকু আশেপাশে পর্যন্ত ছিল? শুনছি, হ্যাঁ আমি যতটুকু পর্যন্ত শুনছি আমাদেরকে পোড়ায় দেওয়ার কথা বলছে। তো তখন আমার ওই সময় আমার সেন্স হারাই, আমি জ্ঞান হারাই, আমার আর কিছু মনে নেই। তখন ওইখান থেকে মনে করেন যে ভাইদের কথা, তো ভ্যাঙ্গারিতে উঠাইছে আমাদেরকে পোড়ানোর জন্য। যে আমরা অনেকগুলো লাশ মানে যে দেখেছি যে লাশগুলোকে পোড়ানো মারছে, হয়েছে। এই যে লাশগুলোকে মারা হয়েছে ওই লাশগুলোকে একসাথে একটা ভ্যাঙ্গারি তোলা হচ্ছে। ওই ভ্যাঙ্গারি থেকে মনে করেন আমার যখন যে বললাম গুলি বর্ষণ ওদের কিছুটা শেষ হয়েছে, আমার ভাইয়া বলতেছে যে স্যার যে লাশগুলো আছে আমাদেরকে লাশগুলো নিয়ে যেতে দেন, আমরা লাশগুলো নিয়ে যাই, আমরা আর কিছু করব না। মানে এরকম সময় নাকি তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মানে যে ভাষা মুখ দিয়ে আসতেছে সেই ভাষায় গালিগালাজ করতেছে। তখন আমার ভাই আমাকে খুঁজতেই আসছে, ও এখানে একটু মিসিং করছি। আমি যখন আহত হই আমার বড় ভাই আমাকে ফোন দিছিল, আচ্ছা, আমি তখন বলছি ভাই আমার গুলি লাগছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। যখন আপনি সেন্সে ছিলেন হ্যাঁ তখন হ্যাঁ এতটুকু হ্যাঁ, এটা বলতে পেরেছেন? গুলি খাওয়ার সাথে সাথেই আচ্ছা, ওই আচ্ছা। সময় আমার ভাই ফোন দিছিল। তো যেখানে বলতেছিলাম, তো ভাই যেটা দেখে আমাকে চিনছে, আমি তো ভ্যাঙ্গারের উপরে, আমার পা বেরিয়েছিল, আমার ট্রাউজার দেখে আমাকে চিনছে যে এই ট্রাউজার তো আমার ভাইয়ের। তো ওই ট্রাউজার ধরে টান দিয়ে দেখে হ্যাঁ এটা আমি। মানে অন্যান্য লাশের সাথে ততক্ষণে অলরেডি আপনাকে স্তূপের মধ্যে হ্যাঁ, ফেলে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি ভয়ঙ্কর! তখন আমার ভাই আমার পা টেনে আমাকে বের করে, দেখে আমার হাতটা একেবারেই মানে খুব বাজে অবস্থা, খুব উল্টায় পুল্টায় আছে আর কি হাতটা, আর এটার সাথে কানেকটিভ নাই বোঝা যাচ্ছে। তখন আর কি ভাইয়ে তার গেঞ্জিটা খুইলা এটা এখানে একটা পেজ দিয়া পরে আমাকে একটা ভ্যাঙ্গারিতে করে নিছে। ওইখানে আপনাকে যে ওই ভ্যানের মধ্যে এই লাশের স্তূপের সাথে পাওয়া গেল, সেইখান থেকে আপনাকে ফেরত আনবার সময় পুলিশ বাধা দিয়েছিল কিনা, বা কিভাবে আপনাকে নিয়ে আসলো? এটা তো আমি বললামই, তখন মানে আমার বড় ভাই স্যার মানে ওদের কাছে বলতেছে হাত জোর করে যে স্যার আমাদের লাশগুলো আমাদেরকে নিয়ে যেতে দেন। অনুরোধ করার পর আপনাকে নিয়ে আসতে হ্যাঁ পেরেছে? হ্যাঁ, অনুরোধ করার পরে ওরা গালিগালাজ করতেছে, অগত্য ভাষায় গালিগালাজ করতেছে। তো তখন আরো পোলাপাইনরা যায় অনুরোধ করছে স্যার লাশগুলো নিয়ে যেতে দেন, লাশগুলো নিয়ে যেতে দেন। তখন আর কি সুযোগ দিয়েছে যে ঠিক আছে লাশগুলা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। পরে তখন আর কি আমাকে ওই যে বের করে ভ্যাঙ্গারিত করে আমাকে নিয়ে গেছে। তো ওখানে একটা ছোট্ট মেডিকেল আছে মডার্ন কিউর হাসপাতাল, ওইখান থেকে আমার এই গুলিটা বের করা হয়েছে, ওখানে অক্সিজেন দেওয়া হয়েছে। তো আসলে আমার এতটাই ব্লিডিং হচ্ছিল যে সময় মতো ব্লাড না পাওয়া গেলে হয়তো আমিও আজকে এখানে উপস্থিত হতে পারতাম না, আমার হয়তো মৃত্যু হতো। তো যাই হোক সময় মতো কিছু রক্ত পাইছি, যে রক্ত দিচ্ছিল সেগুলো রক্ত এখান থেকে বের হয়ে যাচ্ছে। আবার 5 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আমাকে, মানে পরের দিন সকালবেলা পর্যন্ত অপারেশনের জন্য আর কি 5 ব্যাগ রক্ত দেওয়া লাগছে। তো ওই দিন যে ভয়াবহ একটা অবস্থা ছিল, আমি তো মেডিকেলের কিছুটা খবর আগের থেকেই জানতাম। তো আমাকে এমন কড়া নির্দেশনা দেয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো মনে করেন তখন আমাকে বাংলাদেশের অধিক মেডিকেল নিল 5 আগস্টের দিন, এটা 5 আগস্টের ঘটনা। অনেক মেডিকেলে নিয়েছে, প্রাইভেট সরকারি সব জায়গাতে নিয়েছে, কোনো জায়গায় আমাকে চিকিৎসার জন্য অ্যালাউ করে নাই, বলছে যে এই রোগীর চিকিৎসা এখানে হবে না। আমার মা ডাক্তারের পা জড়ায় ধরছে 2 হাত দিয়া প্রাইভেট ওই আহত মেডিকেলে গিয়ে। অবস্থায় আপনাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে? হ্যাঁ, ওই দিন আমাদের অ্যাম্বুলেন্স ভাড়ায় গেছে 80,000 টাকার মতো। তো যেটা বলছি যে প্রাইভেট মেডিকেলের ডাক্তারদের পা জড়ায় ধরছে 2 হাত দিয়ে, এইভাবে আমার মা পইরা পা জড়ায় ধরছে যে স্যার আমার ছেলেটারে বাঁচান, আমার ছেলেটারে বাঁচান। কিন্তু সবাই একই কথা বলছে যে এর চিকিৎসা এখানে সম্ভব না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। তো আমি ঢাকা মেডিকেলেও 2 বার গেছি, ওখানেও আমাকে রাখা হয় নাই। পরে হৃদরোগ মেডিকেলে গেছি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ওই মেডিকেলে যাওয়ার পরে ওনারা রেফার করছে জাতীয় নিটোর হাসপাতালে, শ্যামলী যেটা। তো ওইখানে মনে করেন 6 আগস্ট সকাল 11টার দিক দিয়ে অপারেশন করে আমার হাত কাটে আর কি। আমার হাত রাখার মতো অবস্থা ছিল না, এটা আমি আপনি কি তখন সেন্স চেতন থাকতেই দেখছি। অবস্থায় ছিলেন?
হ্যাঁ হ্যাঁ, আর না, আমি মেডিকেল যাওয়ার পরে আমার জ্ঞান আসছে, কারণ ওই যে রক্ত দেওয়া হচ্ছিল, রক্ত যা দিচ্ছে তা এখান থেকে বের হয়ে গেছে। তো এই সময়ে 5 তারিখে এই যে আপনার এইরকম নির্মম অবস্থা, এই ভাগ্যের নির্মম পরিহাসে আপনি কি জানতে পেরেছিলেন যে ইতিমধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা ছাত্র জনতার বিজয় এসেছে? ঠিক সেই সময়টা আপনার কাছে খবর পৌঁছেছিল কিনা, বা আপনার পরিবার তখন কি করছিল? হ্যাঁ হ্যাঁ, তখন আমি যখন আমার জ্ঞান ফিরছে, ওই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাসান ভাই, উনি আমাকে বলছে যে তোমরা বিজয় হয়েছো, হাসিনা পালায়ে গেছে। তখন আসলে অবাক লাগবে আপনাদের কাছে শুনলে, হয়তো আমার যে এই ব্যথাটা আমি মানে কিছুক্ষণের জন্য ভুলেই গেছি, যে আসলেই আমরা যে কষ্ট করলাম, আমরা এত পরিশ্রম করলাম, আসলে আমাদের চেষ্টার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে সাহায্য করেছে, তার মাধ্যম থেকে আমাদেরকে শক্তি দান করছে। তো তখন আসলে সেই আমি ব্যথাটা আসলে এত মানে কিছুক্ষণের জন্য ভুলেই গেছি পুরা, যে কি বলো সত্যি ভাই, সত্যি আপনি মনে হয় মজা করতেছেন। কারণ না, সত্যিও পালাইছে, নিউজ দেখো, পরে নিউজ দেখাইলো, পরে আসলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস হয়েছে যে আর কেউ আর এইভাবে অকাতরে মারা যাবে না। তো তখন আমার জীবনের বাকি অংশটা ছিল খুব পেইনফুল। আসলে তখন মিডিয়াতে আমি আরও বলছি যে এক হাত চলে গেছে তো কী হয়েছে, যদি আবার ডাক আসে আর এক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। আপনাকে তো অবশ্যই স্যালিউট জানাই। আমাদের সবার এত এত আত্মত্যাগ এবং আপনাদের মতো মানুষের আত্মত্যাগ আমাদেরকে সেই সময় সাহস জুগিয়েছে। এই যে নিজের অঙ্গহানি হয়েছে, 24-এ আমরা এত হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি, ঠিক কোনো আত্মার সম্পর্ক ছাড়াও সেভাবে যে আপনটা সবাই হয়ে উঠেছিল, এতজন মানুষকে হারালাম, ঠিক এসবের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশে আসলে আমরা কি পেলাম বলে মনে হয়, বা কতটুকু সফল হতে পেরেছি আমরা, আপনি যদি একটু জানাতেন। আসলে সফলতা আমাদের এখনও আসেনি, এটা সোজা ভাষায় আমি বললাম। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই একটা কথা আমাদেরকে বলে গেছে, তোমাদের আরও অনেক দূর সাফার করতে হবে। আসলে কথা সত্য, উনি ব্রিলিয়েন্ট একজন লোক ছিল, তাকে সরাই দেওয়া হয়েছে, যে বা যারাই সরাইছে তার বিচারটাও এখন নিশ্চিত হয় নাই। 24 ঘন্টার কথা বলা হয়েছে, 7 দিনের কথা বলা হয়েছে, বিচার নিশ্চিত হয় নাই। আসলে আমরা 24 পরবর্তীতে যে পরিবর্তনশীল বাংলাদেশটা চাইছি, সেরকম কিছুই হয় নাই। অসংখ্য ধন্যবাদ আপনার পুরো জুলাইয়ের যাত্রা এবং স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আজকের জুলাইয়ের মুখোমুখিতে আমাদের সাথে থাকবার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক, শুকরিয়া। আন্দোলন শুধু রাজপথে হয় না, আন্দোলন শুরু হয় নিজের ঘর থেকে, নিজের বিবেকবোধ, নিজের মনে মগজে মস্তিষ্কে। এবং আমাদের সাথে থাকা অতিথি হুসাইন হাফেজ আহমেদ কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন, শুধু আন্দোলন নয়, আন্দোলন পরবর্তীতেও আমাদের দায়িত্ব থাকে সেটিকে রক্ষা করার। এবং আজকে কিন্তু আমরা পুরো সময় জুড়ে শুনছিলাম তার কথা। আমি নুরা জেরিন, দেখা হবে জুলাইয়ের মুখোমুখিতে আগামী পর্বে।